ভায়োলেন্স অর্থাৎ হিংস্রতা, মানুষকে যখন টর্চার করে, অত্যাচার করে, তার উপরে বিভিন্ন রকমের শারীরিক বল প্রয়োগ করে। রিসেন্টলি আরজিকর কাণ্ডে যে ঘটনাটা ঘটেছে, যেখানে একজন বা একাধিক মানুষ একজন নারীর উপরে অত্যাচার করেছে বা টর্চার করেছে, তাকে হত্যা করেছে, ঠিক একই রকম ঘটনা যেমন ইসরায়েল এবং প্যালেস্তিনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে এই সময়, যেখানে একটা মিলিটারি ফোর্স অন্য দেশের মানুষের উপরে টর্চার করছে, তাদেরকে মেরে ফেলছে। এবং রাশিয়ায় ইউক্রেনের সঙ্গে যে ঘটনাটা ঘটছে, যেখানে কিছু রাশিয়ান আর্মি ইউক্রেনে টর্চার করছে, তাদেরকে মেরে ফেলছে, তাদের উপরে অনেক বল প্রয়োগ করছে। এরকম ধরনের ঘটনা আমাদের পৃথিবীর ইতিহাসে ভর্তি। এরকম ধরনের ঘটনা আমাদের পৃথিবীর ইতিহাসে বারবার ঘটেছে। আমাদের জীবনের এবং এই পৃথিবীর ইতিহাসের একটা অংশ হচ্ছে এই ভায়োলেন্স। অন্য মানুষদের সাথে আমাদের একটা ফিজিক্যাল লেভেলে, যেখানে একটা হিউম্যান বডি একটা অন্য হিউম্যান বডির উপরে ফিজিক্যালি টর্চার করছে, ক্রাইম করছে, মার্ডার, রেপ ইত্যাদি ইত্যাদি। এবং এই যে ভায়োলেন্স, সেটা কেন হয়, কেন এর অস্তিত্ব আছে, এবং কিভাবে আমরা এই ভায়োলেন্সকে অনেক কম করতে পারি, কেন এবং কিভাবে, কোথা থেকে এই ভায়োলেন্সের উৎপত্তি হয়, আজকের ভিডিওতে আমরা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। তো শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, দেয়ার আর 2 টাইপস অফ ভায়োলেন্স। ভায়োলেন্স 2 রকমের হয়। এই দুটো টাইপ অফ ভায়োলেন্স সম্পর্কে যদি আমরা না বুঝি, তাহলে কখনোই ভায়োলেন্সকে আমরা পুরোপুরি বুঝতে পারবো না, এবং ভায়োলেন্সকে আমরা কখনোই সমাজ থেকে কমাতে পারবো না। এই দুটো ভায়োলেন্স কি? একটাকে আমরা বলতে পারি কি সাবজেক্টিভ ভায়োলেন্স, এবং আরেকটা হচ্ছে কি অবজেক্টিভ ভায়োলেন্স। অথবা যদি আমরা এটাকে অন্যভাবে বলি, তাহলে একটা হচ্ছে কি ভিজুয়াল ভায়োলেন্স, আর একটা হচ্ছে কি স্ট্রাকচারাল ভায়োলেন্স অথবা সিস্টেমেটিক ভায়োলেন্স। নাও এই সাবজেক্টিভ আর অবজেক্টিভ ভায়োলেন্সের মধ্যে পার্থক্য কি? যখন কোনো একজন মানুষ অন্য মানুষকে শারীরিকভাবে অত্যাচার করছে এবং তার শরীরের উপরে কোনো বল প্রয়োগ করছে, তাকে মারছে বা মানে তার উপরে গুলি বর্ষণ করছে, বা তার উপরে কোনো কাঁদানি গ্যাস ছাড়ছে, বা রেপ করছে, বা কিলিং করছে, এগুলো হচ্ছে কি ফিজিক্যাল ভায়োলেন্স বা অবজেক্টিভ ভায়োলেন্স। যার সমস্ত জিনিস আমরা নিউজ পেপারে দেখি বা নিউজ চ্যানেলে দেখি, সেই সব কিছুই কি না অবজেক্টিভ ভায়োলেন্স। যত যুদ্ধ হচ্ছে, যত মারামারি হচ্ছে, সবই কি অবজেক্টিভ ভায়োলেন্স। অন্যদিকে আছে কি সাবজেক্টিভ ভায়োলেন্স অথবা স্ট্রাকচারাল ভায়োলেন্স। না, এই সাবজেক্টিভ ভায়োলেন্স বা স্ট্রাকচারাল ভায়োলেন্স মানে কি এমন একটা ভায়োলেন্স যেটা সিস্টেমের মধ্যে ইনক্লুড হয়ে আছে, অর্থাৎ যে সোশ্যাল বা পলিটিক্যাল যে ইনস্টিটিউশনসগুলো এক্সিস্ট করে, সেটা হচ্ছে একাডেমিক সিস্টেম হোক বা জুডিশিয়ারি হোক বা লিগাল যে রুলস বা পুলিশ অফিসারদের যে সিস্টেমটা আছে, অথবা সেটা পলিটিক্যাল সিস্টেম হোক বা ইকোনমিক সিস্টেম হোক বা ব্যাংকিং সিস্টেম, এই সমস্ত যে সোশ্যাল পলিটিক্যাল যে ইনস্টিটিউশন, যে টোটাল যে সোসাইটির যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে একটা রুল আকারে এক্সিস্ট করে, এবং যেটা সিস্টেমের পার্ট, যেটাকে আমরা ভায়োলেন্স বলে মনে করি না, কিন্তু অত্যন্ত সাটেল লেভেলে একটা ভায়োলেন্স এক্সিস্ট করে, সেটা হচ্ছে কি সিস্টেমেটিক বা একটা স্ট্রাকচারাল ভায়োলেন্স। এই সিস্টেমেটিক বা স্ট্রাকচারাল ভায়োলেন্স সম্পর্কে আমরা 2-3টে উদাহরণ নেব, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই সিস্টেমেটিক বা স্ট্রাকচারাল ভায়োলেন্সটা ঠিক কীরকম। নাও সবার প্রথমে একটা এক্সাম্পল নিই। প্রথম এক্সাম্পলটা হচ্ছে, ধরুন কিছুদিন আগে কি হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে কিছু যারা ক্ষমতাশালী মানুষ, তারা অনেক টাকা নিয়ে যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে, বা নিট এক্সামের যে কোশ্চেন পেপার লিক হয়ে গেছিল। কেন? কারণ এই কোশ্চেন পেপারটা লিক করে দেওয়ার মাধ্যমে কিছু মানুষ অনেক বেশি টাকা রোজগার করতে পারছে। এগুলো কি হচ্ছে সিস্টেমেটিক ভায়োলেন্স। এখানে কিন্তু কোনো অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু একজন মানুষ বা একটা মানুষের শরীর অন্য একটা মানুষের শরীরের উপরে টর্চার করছে বা অত্যাচার করছে, এমনটা কিন্তু নয়, বরঞ্চ এটা কি একটা সিস্টেমের পার্ট, একটা সিস্টেমের মধ্যে একটা লুপ হোল বা একটা ইললিগাল ঘটনা ঘটছে, যেটা আইনতভাবে সঙ্গত নয়, কিন্তু সেটা সিস্টেমের মধ্যেই ঘটছে, সেখানে কোনো শারীরিক টর্চার নেই। এটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স, যেটার ফলে অনেক মানুষের উপরে, অনেক মানুষের অনেক জীবনের উপরে অনেক বড় একটা এফেক্ট তৈরি হয়, একটা ইম্প্যাক্ট তৈরি হয়, কিন্তু সেটাকে আমরা ভায়োলেন্স হিসেবে কনসিডার করি না, আমরা এটাকে একটা ইললিগাল অ্যাক্ট হিসেবে কনসিডার করি। কিন্তু এটা একটা এক্সটেন্টে এক ধরনের ভায়োলেন্স। কেন একটা ভায়োলেন্স? কারণ যদি যে স্টুডেন্টটা সত্যি সত্যি এক্সাম দিয়ে একটা চাকরি পাচ্ছে, সে যদি যোগ্য হয়, কিন্তু টাকা নিয়ে যে যোগ্য নয় তাকে যদি একটা চাকরি দিয়ে দেওয়া হয়, তাহলে যে যোগ্য সে তো চাকরি পাচ্ছে না। তার যোগ্যতার মানে সে হয়তো 3 বছর 4 বছর 5 বছর পড়াশোনা করেছে, সে টাকা ইনভেস্ট করেছে, সে টিউশন ক্লাস নিয়েছে, কোচিং ক্লাস নিয়েছে, তার টাইম ইনভেস্ট করেছে, কিন্তু সে যোগ্য হওয়ার পরে সে চাকরিটা পাচ্ছে না। আর অন্য একজন সেগুলো সে করেনি, কিন্তু সে টাকা দিয়ে দিল, তারপরে সে একটা স্কুল টিচার বা একটা অন্য কোনো একটা জব পেয়ে গেল। ঠিক আছে, তাহলে কি এটা হাজার হাজার মানুষের উপরে, তাদের জীবনের উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, একটা ভায়োলেন্স, একটা সাইকোলজিক্যালি একটা টর্চার করা হচ্ছে তাদেরকে।
তো এটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স, যেটা হচ্ছে সিস্টেমেটিক বা একটা স্ট্রাকচারাল ভায়োলেন্স। সেকেন্ড আর একটা উদাহরণ নিই আমরা সিস্টেমেটিক বা স্ট্রাকচারাল ভায়োলেন্সে। ধরুন মোবাইল ফোনের অ্যাপ যখন আমরা ইনস্টল করি তখন সেখানে লেখা থাকে কি সমস্ত প্রাইভেসি পলিসি যেগুলো আছে সেখানে আমরা মানে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। সেগুলো অ্যাকসেপ্ট করা মানে কি আমাদের মোবাইল ফোনে যে ডেটাগুলো আছে, আমরা কোন লোকেশনে যাচ্ছি বা আমরা গ্যালারিতে আমাদের কি ছবি রাখা আছে ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলোকে আমরা সেই কোম্পানির কাছে তুলে দিচ্ছি, তারা সেই ডেটাগুলোকে ইউজ করতে পারে। তারপর সেই ডেটাগুলোকে সে অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করবে। দেখা গেল সে একটা টি শার্ট বিক্রি করে বা সে কোনো একটা স্কুল ব্যাগ বিক্রি করে, তখন সেই কোম্পানি সেই ডেটাগুলোকে দেখে বুঝতে পারবে আমাকে কোন প্রোডাক্টটা বিক্রি করতে হবে, আমাকে সাইকোলজিক্যালি ট্রেনিং করবে বারবার অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে যাতে করে আমি সেই প্রোডাক্টটা যেন কিনি। তাহলে আমার ইমোশনস এবং ফিলিংস, আমার যে বাইং ক্যাপাসিটি তার লিমিটেড ছাড়াও বেশি জিনিস আমি কিনে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ সেই কোম্পানি সেই ডেটাগুলো কোথা থেকে পাচ্ছে, অন্য একটা কোম্পানির কাছে যে আমাদেরকে একটা ফ্রি অ্যাপ দিচ্ছে ইউজ করার জন্য। তো এই যে আমরা ডেটাগুলো দিয়ে দিচ্ছি একটা পাবলিক ইনস্টিটিউটের কাছে, এটা কি, এটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স। কিন্তু এটাকে আমরা ভায়োলেন্স বলে অ্যাকচুয়ালি রেকগনাইজই করি না, এটা একটা সোসাইটির পার্ট হয়ে গেছে, এটা হচ্ছে সিস্টেমের একটা অংশ, যেটাকে আমরা সঠিক বলে মেনে নিই, যেটাকে আমরা অথেন্টিক বলে মেনে নিই, যেটাকে আমরা মনে করি কি ইটস ওকে, এটাতে অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল ভায়োলেন্স হচ্ছে না, কিন্তু এই সিস্টেমের ফলে এটার মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি এথিক্যাল প্র্যাকটিস কি, সত্যি কি আমাদের প্রাইভেসি আমাদের যে পার্সোনাল যে ডেটা, আমাদের যে ছবি আছে মোবাইল ফোনে, আমরা কোন লোকেশনে যাচ্ছি বা আমরা কি গুগলে সার্চ করছি, এই ডেটাগুলো অন্য কোম্পানির কাছে দিয়ে দেওয়া, এটা কি একটা সত্যি একটা এথিক্যাল প্র্যাকটিস? এটা কি সত্যিই কোনো একটা নীতিগত দিক থেকে সঠিক? অফকোর্স এটা সঠিক নয়, কিন্তু এটা সিস্টেম বা যে স্ট্রাকচার সোশিও পলিটিক্যাল তার একটা অংশ, কিন্তু এটার মধ্যে লুকিয়েছে কি এক ধরনের একটা সাটেল ভায়োলেন্স। আরও একটা আমরা উদাহরণ নিই, ফর এক্সাম্পল ধরুন একজন উবের ড্রাইভার। না, উবের ড্রাইভার সে ধরুন একটা নিউ এজ লেবার যাকে আমরা বলি, যারা ডেলিভারি বয় হয় বা যারা সুইগি, জোম্যাটো বা উবের বা ওলাতে যারা কাজ করে, তারা নতুন ধরনের নতুন একটা লেবার ক্লাস একটা পোর্শন তৈরি হচ্ছে সোসাইটির মধ্যে। না, এই উবের ড্রাইভারকে কোম্পানি কি করছে, অনেক ফেসিলিটিস দিয়ে রেখেছে, অনেক ফ্রিডম, যে তুমি যে কোনো দিন ছুটি নিতে পারো, তোমার যখন ইচ্ছে তুমি ছুটি নিতে পারো। ঠিক আছে, তুমি যদি চাও দিনের বেলা কাজ করতে পারো, রাতের বেলা কাজ করতে পারো, তুমি চাও কিছুটা দিনের বেলা করলে কিছুটা রাতের বেলা করলে, তুমি চাইলে সবসময় কাজ করতে পারো, তুমি চাইলে পুজোর সময় কাজ করতে পারো, অন্য সময় হলিডে নিতে পারো। তাহলে তোমার কাছে সমস্ত রকমের ফ্রিডম দেওয়া আছে, সমস্ত রকমের স্বাধীনতা, তুমি তোমার জবকে শিডিউল করতে পারছো, অ্যাকচুয়ালি তুমি হচ্ছে তোমার মালিক। ঠিক আছে, এবার এই যে উবের ড্রাইভার যদি সে বেশি কাজ করে, কোম্পানি বলছে যে তুমি যদি 10 ঘন্টার থেকে বেশি কাজ করো বা তুমি যদি একদিনের 20টার বেশি রাইডস তুমি বুক করতে পারো, তুমি যদি সার্ভিস করো, তাহলে তোমাকে একটা ইনসেন্টিভ দেওয়া হবে, একটা এক্সট্রা টাকা দেওয়া হবে, তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তোমাকে অতিরিক্ত টাকাও দেওয়া হচ্ছে। তো এখানে কোনো লিমিট নেই, তুমি যত বেশি কাজ করো তত বেশি রোজগার করতে পারবে। তো এই যে জিনিসটা, এটা ফাঁদ বা একটা ট্র্যাপ। এখানে কিন্তু উবের ড্রাইভারের মনে হবে যে আমি তো ফ্রি, আমি তো স্বাধীন, আমি আমার মতো ডিসিশন নিতে পারি, আমাকে কোনো বসের আন্ডারে কাজ করতে হচ্ছে না, আমাকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে না, তো আমি ফ্রি। কিন্তু অ্যাকচুয়ালি সে কি ফ্রি? সে যদি ওই এক্সট্রা টাইম কাজ না করে এবং সে যদি ওভার টাইম কাজ না করে, যদি সে স্যাটারডে সানডে কাজ না করে, তাহলে মাসের শেষে তার কাছে যে টাকাটা থাকবে সেটা দিয়ে সে কিন্তু তার ফ্যামিলিকে চালাতে পারবে না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন সে ফ্রি, কিন্তু এই উবের ড্রাইভার তার পিছনে আছে একটা বিরাট বড় কোম্পানি, সেখানে কয়েকশো মানুষ বসে আছে, কয়েকশো জার্নালিস্ট যারা রিসার্চার তারা বসে আছে, তারা কনস্ট্যান্টলি রিসার্চ করছে 8-10 বছর ধরে কিভাবে সমস্ত ড্রাইভারদেরকে তাদের কোম্পানির মধ্যে ধরে রাখা যায়, সমস্ত যারা সাধারণ মানুষ তারা যেন উবের থেকে যেন গাড়ি বুক করে তারা যেন যায়, সাইকোলজিক্যালি তাদেরকে ট্রেনিং দিচ্ছে, মেন্টালি তাদেরকে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে ট্রেন করছে যাতে করে তারা যেন সেই অ্যাপটা ইউজ করে। কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকা পাচ্ছে না, যতটা সে অ্যাকচুয়ালি খাটনি খাটছে, বেশিরভাগ টাকাটা কিন্তু কোম্পানি নিচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে তার মনে হচ্ছে যেন সে একটা ফ্রিডম পাচ্ছে। সেই ফ্রিডমটা হচ্ছে একটা প্যাকেজিং। যদি আমরা একটা বই কিনি তাহলে সেই বইটার একটা মোড়কে বাঁধা থাকে, তো ফ্রিডমটা হচ্ছে উবের ড্রাইভারের কাছে একটা প্যাকেজিং, আর তার ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশন। সে আটকে পড়ে গেছে এমন একটা জায়গাতে, সে কোনোদিনও সেখান থেকে স্বাধীন হতে পারবে না। তো এটা অ্যাকচুয়ালি কোনো এথিক্যাল প্র্যাকটিস নয়, এটা একটা ফর্ম অফ ভায়োলেন্স। সেই যারা লেবার ক্লাস, যারা নিউ এজ লেবার, তাদেরকে অ্যাকচুয়ালি কোনো ফেসিলিটিস দেওয়া হচ্ছে না, কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে বা গভর্নমেন্টের থেকে কোনো রুলস বা রেগুলেশন আসছে না। তো তার ফলে কি একটা ভায়োলেন্স তৈরি হচ্ছে, এখানে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে। অন্যদিকে নাও ফর এক্সাম্পল, যখন আমরা ইউটিউব বা আমরা অন্যান্য ইনস্টাগ্রাম, সেখানে যখন আমরা ডেটা কনজিউম করি, সেই ডেটার মধ্যে অনেক সময় পর্নোগ্রাফিক কন্টেন্ট উঠে আসে এবং সেখানে লেখা থাকে যদি তোমার এজ 18 বছরের নিচে হয় তাহলে তুমি এটাকে
মানে তুমি কি এটা দেখতে চাও স্টিল নাকি দেখতে চাও না, মানে দুটো অপশন থাকে, ইয়েস আর নো। কিন্তু যদি একজন 13 বছরের ছাত্র বা স্টুডেন্ট বা 12 বছরের বা 15 বছরের, সে যদি তার কাছে অপশনটাই কেন দেওয়া হচ্ছে ইন দ্য ফার্স্ট প্লেস, যখন সে ততটা ম্যাচিওর হয়নি সেই ডেটাগুলোকে কনজিউম করার জন্য, মানে তাকে অপশন দেওয়ার মাধ্যমে বলা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি ফ্রি, তুমি এটা মানে চাইলে দেখতে পারো না দেখতে পারো, কিন্তু তার যে সেন্স অফ ফ্রিডম তার মাধ্যমে আমরা কি তাকে মিসগাইড করছি, তাকে আমরা ভুল পথে ঠেলে দিচ্ছি, এটা কি এক ধরনের ভায়োলেন্স। তো এগুলো হচ্ছে সিস্টেমের পার্ট, এগুলো কিন্তু সিস্টেমের মধ্যে ইললিগাল নয়। যেমন আমরা প্রথম উদাহরণটা নিয়েছিলাম, যেখানে আমরা কি দেখছিলাম যে কেউ একজন আছে যে পলিটিশিয়ান, সে অনেক টাকা নিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, তারপর তাদেরকে চাকরি দিচ্ছে 10 লাখ 15 লাখ 20 লাখ, ঠিক আছে, কিন্তু যে যোগ্য, যে অ্যাকচুয়ালি এক্সাম দিয়েছে তাকে চাকরিটা দেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে সিস্টেমের মধ্যে কতগুলো লুপ হোলস, মানে কতগুলো ইললিগাল জিনিস করা হচ্ছে, একটা মানে আমরা সেটা বুঝি, আমরা সেটা জানি, কিন্তু সেটা সিস্টেমের পার্ট, কিন্তু সেটা সিস্টেমের মধ্যেই হচ্ছে, এটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, কিন্তু সেটা ইললিগাল। আর দ্বিতীয় বা তৃতীয় যে উদাহরণগুলো আমি দিলাম, সেগুলো কিন্তু আমরা ইললিগাল মনে করছি না, সেগুলো কি মনে করছি আমরা, সেগুলো সিস্টেমের অংশ, সেগুলো সিস্টেমের রুল, সেগুলো যে স্ট্রাকচার সোশিও পলিটিক্যাল তার একটা পার্ট, সেগুলোকে আমরা একসেপ্ট করে নিচ্ছি, কিন্তু ওই একসেপ্টেন্সের মধ্যে অনেক সাটেল ভায়োলেন্স লুকিয়ে আছে। তাহলে একদিকে হচ্ছে ভিজুয়াল বা অবজেক্টিভ ভায়োলেন্স, যখন আমরা দেখি রাস্তার মাঝখানে মব লিঞ্চিং হচ্ছে, কেউ কিডন্যাপ হয়ে যাচ্ছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, মানুষকে টর্চার করা হচ্ছে ফিজিক্যালি, তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে। অন্যদিকে হচ্ছে সিস্টেমেটিক ভায়োলেন্স। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে মোশন অফ ভায়োলেন্স, অর্থাৎ ভায়োলেন্সটা একটা দিক থেকে একটা দিকে যাচ্ছে। এই যে অবজেক্টিভ বা ভিজুয়াল যে ভায়োলেন্স, সেটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কোথায়, সিস্টেমেটিক ভায়োলেন্সের মাধ্যমে। সিস্টেমের মধ্যে যে সিস্টেমেটিক বা যে স্ট্রাকচারাল ভায়োলেন্স, বা যেটাকে আমরা এখন বলছি কি সাবজেক্টিভ ভায়োলেন্স বা মেন্টাল ভায়োলেন্স, সেখানে যখন অনেক বেশি ভায়োলেন্স হতে থাকে, যখন সিস্টেমের মধ্যে অনেক ভায়োলেন্স তৈরি হয়ে যায়, অনেক জায়গাতে সিস্টেমের রুলস রেগুলেশনের মধ্যে এরকম ভায়োলেন্স লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেগুলো সম্পর্কে কিছু বলি না, সেগুলো সম্পর্কে আমরা কোনো পরিবর্তন করি না, তখন সেই ভায়োলেন্সটা একটা মানে ছিটকে বা ফেটে বেরিয়ে আসে একটা ফিজিক্যাল বা একটা ভিজুয়াল ভায়োলেন্স আকারে। অর্থাৎ এই যে সিস্টেমেটিক ভায়োলেন্স, সেটা একটা ভমিটিং, যেমন আমরা অনেক বেশি খাবার খেয়ে নিলে আমাদের মধ্যে বমি হয় না, ঠিক সেরকমই এই সিস্টেমের মধ্যে থেকে একটা ভমিট বা একটা কাইন্ড অফ একটা ভমিটিং উঠে আসে, সেই ভমিটিংটাই হচ্ছে কি একটা ভিজুয়াল ভায়োলেন্স বা একটা অবজেক্টিভ ভায়োলেন্স, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে টর্চার করে, একটা বডি একটা অন্য বডির উপরে প্রেশার বা বল প্রয়োগ করতে শুরু করে, তাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি টর্চার করে, এবং সে মনে করে নেয় যে এই জিনিসটা জাস্টিফাইড কোনো একটা স্তরে গিয়ে, কারণ সিস্টেমের মধ্যে যেহেতু এটা অলরেডি এক্সিস্ট করে এবং অনেক দিন থেকে এটা মাল্টিপ্লাই হতে থাকছে, তো সেটা মানে কোনোভাবে এই এক্সপ্রেশন পায় একটা, কারণ সিস্টেমেটিক ভায়োলেন্সটা একটা কোনো না কোনো একটা ফিজিক্যাল এক্সপ্রেশনে সবসময় লিড হতে হবে। জার্মান রাইটার থমাস মান তার লেখা উপন্যাস ম্যাজিক মাউন্টেন একটা খুব সুন্দর লাইন বলেছেন, যে ইন্টেলেকচুয়াল ডিসএগ্রিমেন্ট লিড আস টু ফিজিক্যাল কমব্যাট। অর্থাৎ যদি কোনো একটা কালচার বা কোনো একটা জাতি এবং অন্য একটা কালচার বা অন্য একটা জাতি, তাদের মধ্যে যদি কোনো আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকে, যেটা অ্যাকচুয়ালি মেন্টাল বা সাইকোলজিক্যাল, তাহলে সেটা কোনো না কোনো একটা পয়েন্ট পরে গিয়ে যদি সেটাকে ঠিক না করা হয়, তাহলে সেটার মধ্যে একটা ফিজিক্যাল কমব্যাট বা একটা শারীরিক যুদ্ধ বা একটা শারীরিক বল প্রয়োগের জায়গাতে সেটা পৌঁছাবে। যেমন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখতে পারি, জার্মান বা ধরুন অন্যান্য যে কান্ট্রির সঙ্গে যে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, তাদের যে মানে ক্ল্যাশিংটা হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টেলেকচুয়াল ডিসএগ্রিমেন্টের সাথে, বা এখন যে মিডল ইস্টার্ন কান্ট্রি ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, এগুলোর সঙ্গে যে মানে ইউকে, ইউএস, এই যে মানে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলোর যে ইন্টারক্ল্যাশিং, সেটা কেন হচ্ছে, কারণ ওয়েস্টার্ন যে এনলাইটমেন্ট বা ওয়েস্টার্ন যে কালচার, তাদের যে কাস্টমস মানে রুলস, তাদের যে মানে কালচার, তাদের যে ফুড হ্যাবিট, ড্রেস হ্যাবিট, তাদের যে বিলিফ, তাদের যে গড বা এথিস্ট, তাদের যে বিশ্বাসগুলো আছে, তাদের যে সোসাইটি আছে, তাদের যে ইকোনমিক্স আছে, সেগুলো একটা পার্টিকুলার বিলিফ বা একটা ইন্টেলেকচুয়াল একটা আইডিয়া। আর মিডল ইস্টার্ন কান্ট্রি, তাদের মধ্যে একটা অন্য রকমের কালচার বা কাস্টমস এক্সিস্ট করে। পুরো পৃথিবী ওয়েস্টার্ন কালচারের দ্বারা ইনফ্লুয়েন্স হলেও মিডল ইস্টার্ন কান্ট্রি তারা কোনোভাবে ওয়েস্টার্ন কালচারকে একসেপ্ট করতে চায় না। তো ওয়েস্টার্ন কালচার জোর করে তাদের উপর যদি সেই এনলাইটমেন্টকে ইম্পোজ করতে চায়, তাহলে সেখানে গিয়ে কনফ্লিক্ট তৈরি হবে। তাতে ইন্টেলেকচুয়াল ডিসএগ্রিমেন্ট গ্র্যাজুয়ালি লিড আস টু ফিজিক্যাল কমব্যাট। ইভেন যদি দুজন বন্ধুর মধ্যে কোনো একটা ডিসএগ্রিমেন্ট থাকে, যেটা ইন্টেলেকচুয়াল বা ফিলোসফিক্যাল, সেটা যদি অনেক ডিপ হয়, যদি তারা একটা কমন পজিশন বা একটা প্লেস খুঁজে না বার করে, তাহলে কোনো একটা সময় পরে গিয়ে তাদের মধ্যে একটা ফিজিক্যাল কমব্যাট তৈরি হবে, একটা ভার্বাল লেভেলে হতে পারে, এবং তারপর সেটা গ্র্যাজুয়ালি একটা ফিজিক্যাল লেভেলে লিড করতে পারে। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে চেঞ্জ ইজ অলসো এ ফর্ম অফ ভায়োলেন্স, অর্থাৎ পরিবর্তনও কোনো একটা ফর্ম অফ ভায়োলেন্স। যখন দেশের সরকার তাদের যারা মানে সিভিলিয়ানস আছে, যারা সিটিজেন্স আছে, তাদের উপরে অনেক রকমের টর্চার করে, অত্যাচার করে, তখন
সাধারণ মানুষও প্রোটেস্ট করার মাধ্যমে এবং অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিস, কবিতা লেখার মাধ্যমে, উপন্যাস, গল্প, শর্ট স্টোরিজ, আর্টিকেল, ফেসবুক পোস্ট বা জোকস লেখার মাধ্যমে, কমেডির মাধ্যমে বা ইউটিউব ভিডিওসের মাধ্যমে তারা রিভার্সলি যে অথরিটিসগুলো আছে বা যে সমস্ত পাওয়ারসগুলো এক্সিস্ট করে তাদের এগেনস্টে এই বিভিন্ন রকমের টর্চার তৈরি করতে পারে, বিভিন্ন রকমের একটা রিভার্স ভায়োলেন্স তৈরি করতে পারে। এই যে রিভার্স ভায়োলেন্স মানে একটা উল্টো ভায়োলেন্স, এটা কেন তৈরি করা হচ্ছে? চেঞ্জের জন্য। কোনো চেঞ্জ সেটা ভায়োলেন্স ছাড়া পসিবল নয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা সিস্টেম থেকে একটা অন্য সিস্টেমের মধ্যে পরিবর্তন চাই, অর্থাৎ রাজতন্ত্র থেকে যদি আমরা সমাজতন্ত্রে যেতে চাই, যদি আমরা একটা কমিউনিস্ট সোসাইটি থেকে একটা যদি ডেমোক্রেটিক সোসাইটিতে যেতে চাই, যদি আমরা ক্যাপিটালিস্ট থেকে একটা মার্কসিস্ট সোসাইটিতে যেতে চাই, অথবা যদি আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা এক রকমের হ্যাবিটস বা এক রকমের লাইফস্টাইল থেকে একটা অন্য রকমের হ্যাবিটস বা অন্য রকমের লাইফস্টাইলে যেতে চাই, তাহলে সেই পরিবর্তনের মাঝখানে একটা ফর্ম অফ ভায়োলেন্স, একটা ফর্ম অফ টর্চার এক্সিস্ট করে। ধরুন ফর এক্সাম্পল আমি জিম জয়েন করতে চাই, তাহলে আমি সকালবেলা 8টার সময় বা 9টার সময় ঘুম থেকে উঠি, লেজি হয়ে পড়ে থাকি। তারপর আমাকে কি হলো, জিম জয়েন করতে হলে আমাকে সকালে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, তারপর 7টার মধ্যে আমাকে জিম ক্লাসে যেতে হবে। তো আমি নিজেকে ফোর্স করছি, আমি টর্চার করছি একটা পয়েন্টে গিয়ে নিজের উপরে যে পরিবর্তনটা, একটা সেট অফ রুলস বা সিস্টেম থেকে একটা অন্য সেট অফ রুলস, সেই পরিবর্তনের মধ্যে সবসময় একটা ফর্ম অফ ভায়োলেন্স লুকিয়ে থাকে। কিন্তু এই যে ভায়োলেন্সটা সেটা আমাদেরকে একটা গাইড দেয়, একটা ডিরেকশন দেয়। আইদার আমরা নিজেরা যখন এই চেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেব, তখন সেখানে আমরা ভায়োলেন্সকে অনেক রিডিউস করতে পারবো, যেটা অবজেক্টিভ বা ভিজুয়াল বা যেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল বা শারীরিক স্তরে যে ভায়োলেন্স সেটাকে অনেক কম করতে পারবো। আর সিস্টেমেটিক ভায়োলেন্স যদি আমরা সেটাকে মিনিমাইজ করতে পারি তাহলে। নাও এই যে চেঞ্জ, সেই চেঞ্জটা সবসময় ভায়োলেন্সকে ইন্ট্রোডিউস করে, কিন্তু আমরা কেউই চেঞ্জকে একদমই পছন্দ করি না। আমরা চাই কোনো না কোনোভাবে জাস্ট যা চলছে যেমন আছে সমস্ত সিস্টেম, সেটা সোসাইটির লেভেলে হোক বা আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে হোক বা কোনো কোম্পানির কালচারের মধ্যে হোক, কোম্পানিটা তো ফেল হচ্ছে, হয়তো চলছে না, অনেক প্রফিট হচ্ছে না, হতে পারে একটা ফ্যামিলি বা হতে পারে একটা গ্রুপ অফ হিউম্যান বিং বা হতে পারে আমাদের লাইফস্টাইল বা একটা সোসাইটি, সেখানে অনেক কিছু খারাপ হচ্ছে, অনেক রকমের প্রবলেমস আছে। কিন্তু সেই যে সিস্টেমটা, সেখানে আমরা চেঞ্জ চাই না। কেন? কারণ চেঞ্জ করতে হলে তো খাটতে হবে, সেখানে পরিশ্রম করতে হবে, সেখানে একটা ভায়োলেন্স তৈরি হবে। কিন্তু সেই ভায়োলেন্সটাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা মনে করি কোনো না কোনোভাবে এই সিস্টেমের মধ্যে থেকে এই কোনো না কোনোভাবে জিনিসপত্র একটা সোজা লাইনের মধ্যে পড়বে আর আমরা এর থেকে বেরিয়ে যাবো, এটা ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে, আর প্রবলেম থাকবে না। কিন্তু এরকম নয়, এটা একটা সিক্রেট ডগমা, একটা গোপনভাবে আমাদের মধ্যে একটা ফলস বিলিভ, একটা ফলস হোপ আমরা ধরে রাখি যে সমাজে অনেক খারাপ জিনিস হচ্ছে, অনেক টর্চার হচ্ছে, অনেক অন্যায় অবিচার হচ্ছে, কিন্তু তার জন্য কিছু করার দরকার নেই, কিছু বলার দরকার নেই। আমাদের ব্যক্তিগত জীবনে হয়তো অনেক খারাপ হচ্ছে, অনেক কিছু বাজে হচ্ছে, কিন্তু তার জন্য কোনো পরিবর্তনের দরকার নেই, কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে আর কি। এই যে সিক্রেট ডগমা, সেটাকে আমরা ধরে রাখি। কেন? কারণ পরিবর্তন করতে হলে যে ভায়োলেন্সটা দরকার, অ্যাকচুয়ালি নিজের উপরে যে ভায়োলেন্সটা ইম্পোজ করতে হবে সচেতনভাবে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। আর এই পরিবর্তন থেকে বাঁচার জন্য, মানে এই পরিবর্তন করতে গেলে যতটা ভায়োলেন্স দরকার, তার থেকে 10 গুণ বেশি ভায়োলেন্স আমরা সহ্য করছি শুধু এই সিস্টেমটাকে কোনো না কোনোভাবে ধরে রাখার জন্য, যাতে করে পরিবর্তন যেন না করতে হয়, যাতে করে চেঞ্জ যেন না করতে হয়। তো আমাদেরকে এই ডগমা থেকে বেরোতে হবে। যদি আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করি, তাহলে আমরা 10 গুণ বেশি অ্যাকচুয়ালি সাফার করছি, বেশি আমরা ভায়োলেন্সকে ধরে রাখছি। তার থেকে অনেক অনেক লেস ভায়োলেন্স দরকার যখন আমরা নিজে থেকে সেই চেঞ্জের যে ভায়োলেন্স, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি, স্টেট ভায়োলেন্স। স্টেট ভায়োলেন্স মানে কি? অর্থাৎ যে রাজ্য বা দেশ বা যে সরকারি বা যে গভর্নমেন্ট, তার যে পাওয়ার্স থাকে, অর্থাৎ পুলিশ অফিসার হোক, সিবিআই হোক বা হচ্ছে আর্মি হোক বা মিলিটারি ফোর্স হোক, তারা যখন সেই ফোর্সগুলোকে ইউজ করে সাধারণ মানুষের উপরে টর্চার করার জন্য। দেখা গেল কোনো একটা স্টেট, সে তার রাজ্যের মানুষটা যখন প্রোটেস্ট করছে, সেখানে সরকার বলছে পুলিশ অফিসারদেরকে, যাও তোমরা তাদেরকে আটটা, তাদের উপরে লাঠি চার্জ করো, তাদেরকে মারো, তাদের উপরে বিভিন্ন রকমের কাঁদানি গ্যাস ছাড়ো, ইত্যাদি ইত্যাদি। স্টেট যখন ভায়োলেন্স করে, সেই ভায়োলেন্সটা সবসময় জাস্টিফাইড। মানে স্টেট বলে কি, এই যে ভায়োলেন্সটা, এটা ভায়োলেন্সটা কেন করা হচ্ছে, এটা প্রয়োজন, এটা লিগাল, এটা অথেন্টিক। কিন্তু দেখা গেল স্টেট হয়তো কোনো একটা কারাপশন করছে, দেখা গেল সরকার হয়তো কোনো একটা, মানে তার মধ্যে লুপ হোল আছে, সেখানে হয়তো কোনো একটা কারাপশন করেছে। যখন সেটা সামনে এলো, সাধারণ মানুষ যদি সেখানে নর্মাল একটা নন ভায়োলেন্স প্রোটেস্টও করে, তাহলেও সেটাকে সরকার একটা ভায়োলেন্স হিসেবে দেখে। তো স্টেট বা রাজ্য বা দেশ বা সরকার, তারা সবসময় নিজেদের যে ভায়োলেন্স, তারা যে ভায়োলেন্সটা করে, তাদের কাছে যে পুলিশ ফোর্স আছে, যে লিগাল অথরিটিসগুলো আছে, যে আর্মি বা মিলিটারি বা সোলজার যারা এক্সিস্ট করে, তাদেরকে ইউজ করে সাধারণ মানুষের উপরে যে ফিজিক্যাল ভায়োলেন্স করার জন্য, সেটাকে স্টেট সবসময় কি জাস্টিফাই করে, সবসময় সেটা নিজের একটা জাস্টিফিকেশন খুঁজে পায় সেটাকে। আর সেই জাস্টিফিকেশনটা কি, সাধারণ মানুষদের মধ্যে কোনো একটা গ্রুপের দ্বারা সে ভ্যারিফাই করা যে হ্যাঁ এটা সঠিক, ইটস ওকে, মানে অন্য মানুষদের উপরে
মানে ফিজিক্যালি টর্চার করা, যখন তারা অ্যাকচুয়ালি সাধারণ নর্মাল কমন সিটিজেন্স। পয়েন্ট নাম্বার 5, নন ভায়োলেন্স। নন ভায়োলেন্স মানে কি, যেটা আমরা সব থেকে ক্লাসিক উদাহরণ আমরা পাই হচ্ছে গান্ধীজি। গান্ধীজির ক্ষেত্রে কি নন ভায়োলেন্স, কিন্তু অ্যাকচুয়ালি গান্ধীজি কিন্তু নন ভায়োলেন্স বলতে এমনটা নয় যে গান্ধীজি কোনো ভায়োলেন্স করেনি। ইনফ্যাক্ট গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে অনেক অনেক বেশি ভায়োলেন্ট ছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস কী করতেন, তিনি অ্যাকচুয়ালি ফিজিক্যাল বা অবজেক্টিভ ভায়োলেন্সে বেশি ইন্টারেস্টেড ছিল। তিনি একটা আর্মি আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন, তারপর সেখানে তাদেরকে ইউজ করে বিভিন্ন রকমের মানে ইংরেজদের যে সমস্ত ঘাঁটিগুলো সেখানে অ্যাটাক করা ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত প্ল্যানিংস অ্যান্ড সো অন। কিন্তু গান্ধীজির ক্ষেত্রে কি পুরো উল্টো, যেখানে তিনি বলছেন যে মানে সবকিছু মানে সাধারণ মানুষকে গিয়ে উনি বোঝাচ্ছেন, তারপর বঙ্গভঙ্গ মানে বিভিন্ন রকমের আন্দোলন করছে, সাধারণ মানুষকে এক জায়গায় নিয়ে আসছে, র্যালি করে হেঁটে যাচ্ছে, তারপর ইংরেজদের বিভিন্ন রকমের কাপড় পোশাক বা মানে খাবার সেগুলোকে ত্যাগ করে দেওয়া, সেগুলো না কেনা, এগুলো কি একটা সিস্টেমেটিক ভায়োলেন্স। যে পোশাক বা যে জামা কাপড় বা বস্ত্র ইংরেজদের থেকে আমদানি হচ্ছে সেটাকে যদি আমরা কেনা বন্ধ করে দিই, তাহলে অনেক রকমের প্রবলেম হবে সাধারণ মানুষের জীবনে, অনেক রকমের মানে সোশ্যাল বা কালচারাল লেভেলে অনেক রকমের ইস্যুস তৈরি হবে। কিন্তু সেটাকে কেনা বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইংরেজদের বিভিন্ন রকমের বস্তু বা জিনিসপত্র আমরা কী করছি, এটা ভায়োলেন্স তৈরি করছি। কিন্তু এই ভায়োলেন্সটা কোথায়, সিস্টেমেটিক ভায়োলেন্স। তো সাধারণ মানুষ অনেকেই এরকম মনে করে যে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি অনেক বেশি র্যাডিক্যাল ছিলেন, অনেক বেশি ফোর্সফুল ছিলেন, তার মধ্যে যে বেগটা বা যে ভেলোসিটিটা সেটা অনেক বেশি ছিল গান্ধীজির তুলনায়। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত যে ঘটনা সেটা হচ্ছে উল্টো। গান্ধীজি অনেক বেশি ভায়োলেন্ট ছিল বোসের তুলনায়, কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশনে। গান্ধীজি কোথায় করছিল, সে যাতে সিস্টেমেটিক ভায়োলেন্স সেখানে সে কাজ করার চেষ্টা করছিল, সে একটা স্ট্রাকচারাল ভায়োলেন্সের মাধ্যমে সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ আনার চেষ্টা করছিল। কারণ গান্ধীজি খুব ভালোভাবে জানতো অবজেক্টিভ ভায়োলেন্স আমরা যতই সেখানে আমরা কাজ করি না কেন, যত সেটাকে আমরা কমিয়ে ফেলি না কেন, যদি সিস্টেমের মধ্যেকার ভায়োলেন্সকে যদি আমরা মানে সেটাকে যদি আমরা আটকাতে না পারি, কিন্তু এখানে যদি আমরা ভায়োলেন্সকে আটকে দিই অবজেক্টিভ বা ভিজুয়াল ভায়োলেন্সে, তাহলে এখান থেকে ভায়োলেন্সের যে ফোর্সটা সেটা অটোমেটিক তৈরি হচ্ছে। আমরা এখানে আটকে রাখছি বটে, কিন্তু এখানে তৈরি হতে থাকছে সেই ফোর্সটা। কোনো একটা সময় গিয়ে সেই আটকে রাখাটা ভেঙে যাবে, সেটা থাকবে না। আমরা এখানে যতই কাজ করি না কেন, এটা একটা সিমটম বা একটা প্রকাশ, যেটা একটা মানে জিনিসটা এক্সপ্রেস হচ্ছে। আমাদের প্রকৃত যে চেঞ্জটা দরকার সেটা হচ্ছে সিস্টেমের মধ্যে, এবং গান্ধীজি যেটা খুব ভালো করে জানতো, এবং সেই কারণে তিনি তার লাইফের পুরো ফোকাসটা শুধুমাত্র সিস্টেমেটিক চেঞ্জ বা একটা স্ট্রাকচারাল চেঞ্জের উপরে তিনি ফোকাস করেছিল। কিন্তু তিনি এটার নাম দিয়েছিল নন ভায়োলেন্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ভায়োলেন্স, সিস্টেমের মধ্যে একটা ভায়োলেন্সের থ্রুতে চেঞ্জ করা। এই যে নন ভায়োলেন্স প্রোটেস্ট আমরা করতে থাকি বিভিন্ন সামাজিক বা মানে বিভিন্ন যে সোশ্যাল পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল সিচুয়েশনে, এই নন ভায়োলেন্স প্রোটেস্টটা কিন্তু নতুন নয়। ইতিহাসে বিভিন্ন সময় আর বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে এই নন ভায়োলেন্স প্রোটেস্ট হয়েছে, যেখানে অনেক অনেক মানুষ, সাধারণ মানুষ, তারা রাস্তায় নামে এবং তারা বিভিন্ন রকমের স্লোগান, বিভিন্ন রকমের কবিতা, ছবি আঁকা বা নাচ গান ইত্যাদির মাধ্যমে তারা সরকারের কাছে কিছু কথা বলতে চায়, তারা কিছুটা জিনিস এক্সপ্রেস করতে চায়। তারা কোনো একটা বডিকে মানে কোনো একটা মানুষের উপরে শারীরিকভাবে টর্চার করছে না, তারা সরকারকে গিয়ে কোনো কিছু জিনিস ভাঙচুর করছে না। এটা হচ্ছে নন ভায়োলেন্স প্রোটেস্টের কথা বলছি। অনেক সময় নন ভায়োলেন্স প্রোটেস্ট ভায়োলেন্স প্রোটেস্টে কনভার্ট হয়ে যায়, কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা কি নন ভায়োলেন্স প্রোটেস্ট। এই নন ভায়োলেন্স প্রোটেস্টের থ্রুতে এর ফলে কি হয়, গভর্নমেন্ট যখন টর্চার করার চেষ্টা করে বা তখন কি সাধারণ মানুষ একটা র্যালি তৈরি করে, মানে একটা ব্যারিকেড তৈরি করে, যেখানে যেন পুলিশ অফিসার্স বা যারা মানে কনস্টেবলস বা যারা আর্মি তারা যেন এসে সাধারণ মানুষকে টর্চার না করতে পারে। হাজার হাজার মানুষ তারা একটা ব্যারিকেড তৈরি করে তার মাঝখানে নিজেদেরকে সেফ জোন বা একটা সেফ গার্ড করে রাখে। এখানে কিন্তু সাধারণ মানুষ অন্যদেরকে টর্চার করছে না, এবং পুলিশকে নিজেদের তারা যে টর্চার করতে পারে সেই সুযোগটা তারা দিচ্ছে না। তারা মানে কোনোভাবে একটা ব্যারিকেড তৈরি করে সেখান থেকে তারা আটকাচ্ছে। এখানে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স নেই, এখানে কোনো অ্যাকচুয়ালি একজন মানুষ আরেকজন মানুষকে ভায়োলেন্স মানে করছে না, এখানে কোনো অবজেক্টিভ বা ভিজুয়াল ভায়োলেন্স এক্সিস্ট করে না। কিন্তু এই যে একটা ব্যারিকেড, তার মাঝখানে একটা ফোর্স তৈরি হচ্ছে, একটা স্ট্রং একটা সেন্স তৈরি হয়, যে সেন্সের ফলে, সেই যে ফোর্সের ফলে আমরা অবজেক্টিভ ভায়োলেন্সটাকে আটকে রাখতে সক্ষম হই। কিন্তু স্ট্রাকচারাল লেভেলে আমরা সেই ভায়োলেন্সের থ্রুতে মানে এক্সিস্টিং যে সমস্ত সাটেল রুলসগুলো আছে সেগুলোকে আমরা ভেঙে ফেলার জন্য আমরা অ্যাটাক করতে পারি। তো এই নন ভায়োলেন্স প্রোটেস্ট এটা যেন একটা পলিটিক্যাল এক্সপেরিমেন্ট। এটার ফলে অনেক অনেক জায়গাতে অনেক অনেক সমাজে বা সভ্যতাতে অনেক উপকার হয়েছে, অনেক সিস্টেমেটিক চেঞ্জ এসছে, আবার অনেক সময় হয়নি অনেক প্রোটেস্ট করার পরেও। কিন্তু এই প্রোটেস্টটাকে আমরা কখনোই বন্ধ করতে পারবো না। এই প্রোটেস্টটা আমাদেরকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ সিস্টেমেটিক চেঞ্জ শুধুমাত্র নন ভায়োলেন্সের থ্রুতেই পসিবল। কারণ গভর্নমেন্ট যখন ভায়োলেন্স করছে, সে যখন সাধারণ মানুষের উপর টর্চার করে, তখন তার ভায়োলেন্সটা জাস্টিফাইড। সরকার যখন করে, তার পুলিশ ফোর্স, আর্মি, মিলিটারি ফোর্স সেগুলোকে ইউজ করে সাধারণ মানুষের উপরে যখন টর্চার করে, সেটা জাস্টিফাইড। কিন্তু সাধারণ মানুষ যদি সে ভায়োলেন্স করতে শুরু করে একবার, যদি সে ভাবে তাই আইন হাতে তুলে নেবে, যদি সে সরকারের বিরুদ্ধে বা সরকারের ইনস্টিটিউশনের বিরুদ্ধে গিয়ে ভাঙচুর বা লাঠি চার্জ বা আগুন লাগিয়ে দেওয়া ইত্যাদি, যখনই সে একবার শুরু করবে, মানে একটা ভায়োলেন্স সে জাস্টিফাই করে দেয় আরও অনেকগুলো ভায়োলেন্সের পসিবিলিটিসকে। মানে যদি কোনো একটা গ্রুপ অফ পিপল
সরকার হয়তো খারাপ কাজ করেছে, হয়তো ভুল করেছে, অনেক কারাপশন করেছে, অনেক অন্যায় করেছে, তারা যদি কোনোভাবে সরকারের গভর্নমেন্টের ইনস্টিটিউশন বা অথরিটিসগুলো ভাঙচুর করে ইত্যাদি করে, তখন সেই একটা ভায়োলেন্স জাস্টিফাই করে ফেলে, মানে সেটা রেপ্লিকা হয়ে যায়, তখন আর সেটা একটা সিঙ্গেল ভায়োলেন্স থাকে না, তখন অন্যান্য ভায়োলেন্সগুলো জাস্টিফাই হয়ে যায়, তখন আরও অনেক মানুষ নেমে আসে ভায়োলেন্স করার জন্য, তখন দুটো ফোর্স তৈরি হয় এবং সেটা পুরো একটা ফিজিক্যাল লেভেলে বা একটা ভিজুয়াল লেভেলে ভায়োলেন্স হতে থাকে, যেটা অত্যন্ত বেশি মানে হিংস্র, যেটা অত্যন্ত বেশি খারাপ এবং নোংরা, যেটা কখনোই হতে দেওয়া উচিত নয়। কিন্তু একই সঙ্গে সিস্টেমেটিক যে ভায়োলেন্স, যেটা সরকারের যে সিস্টেম বা পলিটিক্যাল সোশ্যাল স্ট্রাকচারের মধ্যেকার যে অংশ, যার পার্ট আমরা সবাই, সেই ভায়োলেন্সগুলোকে যদি আমাদেরকে ধরে ধরে সেখান থেকে রিমুভ করতে হয়, তাহলে সেটা একমাত্র সম্ভব থ্রু নন ভায়োলেন্স প্রোটেস্ট। আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে কি লিঙ্গুইস্টিক ভায়োলেন্স, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভায়োলেন্স লুকিয়ে থাকে। ধরা যাক আমরা আমাদের ব্যক্তিগত জীবনের উদাহরণ থেকে এটা অনেক ভালো বুঝতে পারবো। যখন আমরা আমাদের মাইন্ডের মধ্যে অনেক বেশি টেন্স থাকি, অনেক বেশি অ্যাংজাইটিতে থাকি, অনেক বেশি ফ্রাস্ট্রেশনে থাকি, তখন আমাদের মনের মধ্যে এমন শব্দ বা এমন কথা উঠে আসে যেগুলো আমাদেরকে অনেক বেশি টর্চার করে, অনেক বেশি অত্যাচার করে সাইকোলজিক্যালি, আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আমরা সেটা হয়তো চিন্তা করতে চাইছি না, হয়তো আমরা সেটা ভাবতে চাইছি না, কিন্তু তারপরে সেটা আমাদের মনের মধ্যে ফোর্সফুলি কনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সেটা তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা আমাদেরকে অনেক বেশি ডিপ্রেশনে ফেলে দেয়, অ্যাংজাইটিতে ফেলে দেয়। তো আমরা কি করতে পারি, এই জিনিসটার একটা ইনভার্সন করতে পারি। যখন ল্যাঙ্গুয়েজ সে নিজের মধ্যে তৈরি হচ্ছে, যেমন হয়তো শ্যাওলা বা শ্যাদলা অনেক জলা জমিতে তৈরি হতে থাকে অটোমেটিক্যালি, ঠিক তেমন ল্যাঙ্গুয়েজ এমনি এমনি আমাদের মনের মধ্যে একটা শ্যাওলার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে টর্চার করছে। আমরা সেটা ইনভার্স প্রসেস করতে পারি, আমরা ল্যাঙ্গুয়েজকে টর্চার করতে পারি। ফর এক্সাম্পল রাইটিং, মানে পোয়েট্রি, যখন কোনো লেখক সে কবিতা লেখে, তখন সে কি করে, সে একটা লাইন লিখলো, তারপর একটা লাইন লিখলো, তারপর সেটা কেটে দিল, একটা শব্দ পাল্টালো, একটা লাইনকে বাদ দিয়ে দিল, সে আবার লিখলো, তারপর একটু চেঞ্জ করলো, তারপর সে অন্য জিনিস পড়াশোনা করে আবার একটু পাল্টালো। তো এরকম করে বারবার কাটাকুটি করার মাধ্যমে সে ল্যাঙ্গুয়েজকে অ্যাকচুয়ালি টর্চার করছে, ল্যাঙ্গুয়েজকে প্রেশারাইজ করছে, করার মাধ্যমে সেখান থেকে সে কোনো একটা জিনিস পপ আপ হবে, সেখান থেকে কোনো জিনিস উঠে আসবে, এবং যেটাকে আমরা বলবো কি একটা আর্ট ফর্ম, যেটার মধ্যে নাকি একটা বিউটি লুকিয়ে থাকবে, যেটার মধ্যে একটা সেন্স অফ মিনিং বা একটা ডিরেকশন বা একটা সিম্বলিক এসেন্স লুকিয়ে থাকবে। তাহলে কি, যখন ল্যাঙ্গুয়েজ আমাদেরকে টর্চার করে তখন আমাদের অনেক পেইন ফিল হয়, অনেক সাফারিং ফিল হয়, কিন্তু যখন আমরা ল্যাঙ্গুয়েজকে টর্চার করি তখন আমরা সেটাকে কি বলি, একটা মিনিংফুল, একটা ভ্যালুয়েবল অ্যাক্ট, একটা ইনভার্স ভায়োলেন্স, যেখানে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে টর্চার করছিল, এবার আমরা ল্যাঙ্গুয়েজকে টর্চার করছি। তো এই ইনভার্স ভায়োলেন্সের থ্রুতে আমরা কি করতে পারি, আমরা অনেক নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে পারি। তো ইনভার্স ভায়োলেন্স সবসময় কি একটা মিনিংফুল ভায়োলেন্স। এবং তো আমাদের সাইকোলজিক্যাল স্টেটে যে ভায়োলেন্সগুলো তৈরি হয় ইন্ডিভিজুয়াল লেভেলে, আমরা শুধুমাত্র ডিসিপ্লিন হওয়ার মাধ্যমে, সেই বারবার সেই কাটাকুটি করার মাধ্যমে সেই যে ভায়োলেন্সটা আমাদের সাথে ঘটছে সেটাকে আমরা উল্টো করতে পারি, সেটা সম্ভব করা। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি ভায়োলেন্স ইজ এ স্টোরি, অর্থাৎ যখনই কোনো একটা ভায়োলেন্স হয়, যখন কোনো মানুষ বা কোনো একটা গ্রুপ অফ পিপল, যখন কোনো যুদ্ধ হয় সমাজে, যখন একটা গ্রুপ অফ পিপল মানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মযুদ্ধ বেঁধে যায়, যখন খ্রিস্টান এবং জুইশদের মধ্যে ধর্মযুদ্ধ বেঁধে যায়, যখন কুর্দদের সাথে মুসলিমদের ধর্মযুদ্ধ বেঁধে যায়, বা যখন বাঙালি, বিহারি, পাঞ্জাবি, বা হচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তান, বা হচ্ছে মানে মেল ফিমেল, বা হচ্ছে সরকার এবং সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়। তো এই ভায়োলেন্সটা সবসময় ইটস অ্যাবাউট এ স্টোরি। পৃথিবীতে এমন কোনো যুদ্ধ এই মুহূর্তে মানে লাস্ট 100 বছরে হচ্ছে না যেটার খাবার বা হচ্ছে শেল্টার বা এই সমস্ত জিনিসের কারণে। মোস্ট অফ দ্য ওয়ার হ্যাপেন্স ফর দ্য স্টোরিজ। কেউ কোনো একটা গ্রুপ অফ পিপল তারা বিশ্বাস করে কোনো একটা ঈশ্বরে, কোনো একটা ভগবানে, বা কোনো একটা সামাজিক তন্ত্রে, বা কোনো একটা ধরনের আইডিওলজিতে, এবং অন্য একটা গ্রুপ অফ পিপল তারা একটা অন্য ঈশ্বর বা গড বা কোনো একটা সমাজতন্ত্র বা অন্য একটা পলিটিক্যাল আইডিয়াতে বিলিভ করে। এটাকে একটা মেন্টাল স্টোরি, এবং সেই স্টোরির কারণে তারা যুদ্ধ করে। ফর এক্সাম্পল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেটা কিন্তু খাবারের জন্য হচ্ছে না, যে খাবার কম আছে, কোনো অবজেক্টিভ বিষয়ের জন্য হচ্ছে না, যে কিছু মানুষের থাকার জায়গা আছে, কিছু মানুষের থাকার জায়গা নেই, কিছু মানুষের কাছে খাবার আছে, কিছু মানুষের কাছে নেই। তো মানে খাবার আইদার একজন মানুষ পাবে আর নাহলে আরেকজন মানুষ পাবে, যে যুদ্ধ করে জিতবে সে পাবে। এরকম অনেক হাজার হাজার বছর আগে ছিল এই সিচুয়েশনটা, কিন্তু এখন পৃথিবীতে এরকম সিচুয়েশন নেই। কোথাও কোনো যুদ্ধ হয় না, বা কোথাও কোনো মারামারি বা ভায়োলেন্স হয় না ফুড, শেল্টার বা ইত্যাদির কারণে। এটা খুব রেয়ার কেসে হয়। বেশিরভাগ যুদ্ধ, বেশিরভাগ ভায়োলেন্স হয় কেন? বিকজ অফ স্টোরিজ, যে স্টোরিজগুলো আমরা বিশ্বাস করি। যদি এটা অবজেক্টিভ লেভেলে হতো তাহলে ভায়োলেন্সকে মানে কমানোর বা সেটাকে সমাজ থেকে রিমুভ করার কোনো উপায় থাকতো না, কারণ যে জিতবে সেই খাবার পাবে, যে জিতবে সেই থাকার জায়গা পাবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তাহলে আমাদেরকে মারামারি করতেই হবে একে অপরের সাথে, মানে কিছু না কিছু মারামারি থাকবেই সমাজে। কিন্তু যদি ভায়োলেন্স স্টোরিজ নিয়ে হয় তাহলে হতে পারে আমরা কোনো একটা কমন স্টোরি খুঁজে বার করতে পারি, যে স্টোরিতে আমরা দুজনেই বিলিভ করি, আমরা সবাই বিশ্বাস করতে পারি। কোনো একটা গডে হয়তো কেউ বিলিভ করে, অন্য একটা গডে হয়তো অন্য কেউ বিলিভ করে, কোনো একটা রাজনৈতিক মতাদর্শ হয়তো কেউ একটা গ্রুপ অফ পিপল বিলিভ করে, অন্য একটা রাজনৈতিক মতাদর্শ হয়তো গ্রুপ অফ পিপল বিলিভ করে। কিন্তু সেই স্টোরিজের জন্য যুদ্ধ করার দরকার নেই,
আমরা সেই স্টোরিজটাকে একটু অ্যাডজাস্ট করে একটা কমন স্টোরি খুঁজে পেতে পারি, তাহলে যুদ্ধের আর কোনো প্রয়োজন হবে না, তাহলে ভায়োলেন্সের আর কোনো প্রয়োজন হবে না। সো ভায়োলেন্স ইজ অলওয়েজ অ্যাবাউট এ স্টোরি। আমরা সেই মেন্টাল যে স্টোরি বা সাইকোলজিক্যাল যে স্টোরিজগুলো দেশ সম্পর্কে, আমাদের দেশ বিরাট মহান, তোমাদের দেশ অনেক মহান নয়, তাহলে তোমাদের দেশের সাথে আমাদের দেশের মধ্যে একটা যুদ্ধ তৈরি হচ্ছে কেন? কারণ আমরা যেটা বলবো সেটা তোমাদেরকে শুনতে হবে। এটা একটা মেন্টাল স্টোরি, ইটস নট অ্যাবাউট অবজেক্টিভ থিংস। ওকে, তাহলে আমরা সেই স্টোরিজকে চেঞ্জ করার মাধ্যমে কি আমরা ভায়োলেন্সকে মিনিমাইজ করতে পারি, এটাকে অনেক অনেক কমানো সম্ভব। তো ভায়োলেন্স ইটারনালি থাকবে এমনটা নয়, যেহেতু এটা একটা স্টোরি। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে কি, ভায়োলেন্স ইজ ইনকনস্ট্যান্ট। তার মানে কি, অর্থাৎ হিস্ট্রিতে যদি আমরা কোনো একটা ছোট্ট বা একটা স্মল গ্যাপ আমরা দেখি, কোনো একটা অংশকে আমরা বেছে নিই, তাহলে আমরা দেখবো সেখানে যেন সবসময় ভায়োলেন্স চলছে, কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে, কোনো না কোনো একটা স্ট্রাগল, একটা ক্লাস স্ট্রাগল, কিছু না কিছু একটা প্রবলেম সবসময় চলছে সমাজের মধ্যে বা ইতিহাসের মধ্যে, এরকম হতে থাকছে। যার ফলে আমাদের মনে হয় যে ভায়োলেন্সটা হিস্ট্রির মধ্যে কন্টিনিউয়াস, যে ভায়োলেন্স হচ্ছে আমাদের পার্ট, মানে আমাদের অর্গ্যানিক বা বায়োলজিক্যাল একটা ফোর্স হচ্ছে ভায়োলেন্স, আমরা ভায়োলেন্স ছাড়া বেঁচে থাকতে পারবো না। কিন্তু এটা ট্রু নয়। যখন আমরা লার্জ স্কেলে অনেক দীর্ঘ সময়ের ব্যবধানে আমরা যখন হিস্ট্রিটাকে দেখার চেষ্টা করি, তখন আমরা সবসময় দেখতে পাই দুটো মেজর ভায়োলেন্সের মাঝখানে একটা পিসফুল এরা বা একটা গ্যাপ এক্সিস্ট করে, যেখানে কোনো ভায়োলেন্স ছিল না। ইনফ্যাক্ট যদি আমরা টোটাল হিস্ট্রি দেখি, তাহলে ভায়োলেন্সের মানে ফিজিক্যাল যে ভায়োলেন্স সেটা আমরা দেখতে পাবো আজ থেকে 13,000 বছর আগে একটা প্রি কাইন্ড অফ এগ্রিকালচারাল রেভলিউশন স্টেটে। অর্থাৎ যে আমরা যে ফসল উৎপাদন করি, ধান, তারপর হচ্ছে যে বিভিন্ন রকমের শস্য, ঠিক আছে, এই যে ক্ষেত করা মানে ফার্মিং করা, এটা যখন প্রথম তৈরি হয় আজ থেকে 12,000 বছর আগে, তার ঠিক কিছু আগে, তার অলমোস্ট লাইক 1,000 বছর আগে, সেই সময় প্রথম আমরা মানে দুটো মানে বিভিন্ন কালচার বা বিভিন্ন গ্রুপের মধ্যে ভায়োলেন্স সম্পর্কে আমরা দেখতে পাই। যতটা এখনো পর্যন্ত হিস্টোরিক্যাল ডেটা মানে জানা সম্ভব হয়েছে, এখনো পর্যন্ত যে জিনিসগুলো রিসার্চ করা সম্ভব হয়েছে, তার মধ্যে এটা এখনো পর্যন্ত সব থেকে পুরানো 13,000 বছর আগে। তার আগে কিন্তু অত বেশি, তার আগের একটা সময় ছিল যখন পিসফুল, এবং তার পরবর্তীকালে অনেক সময় আছে, অনেক যুদ্ধের মাঝখানে অনেক এরা আছে যখন পিসফুল এরা ছিল। তো ভায়োলেন্স হিস্ট্রির মধ্যে কন্টিনিউয়াস এমনটা একদমই নয়, ভায়োলেন্সটা ইনকনস্ট্যান্ট। অর্থাৎ ভায়োলেন্সের যে সবসময় প্রয়োজন আছে বা এসেন্স আছে এমনটা নয়। আমরা চাইলে ভায়োলেন্সটাকে রিমুভ করতে পারি, আমরা চাইলে এই যে গ্যাপটা দুটো ভায়োলেন্সের মাঝখানে পিসফুল এরা, সেটাকে আমরা এক্সটেন্ড করতে পারি। ভায়োলেন্সের যে মানে মেজারমেন্ট, তার যে পরিমাণটা, সেটাকে আমরা চাইলে কমাতে পারি। এটা আমাদের হাতে আছে, আমাদের ডিসিশনসের উপরে এটা ডিপেন্ড করছে। পয়েন্ট নাম্বার 9 হচ্ছে ভায়োলেন্স ইজ ওয়ান সাইডেড। অর্থাৎ যদি আমাদেরকে পিসফুল সিচুয়েশন মেনটেন করতে হয়, তাহলে কিন্তু দুটো দেশ বা দুটো জাতি বা দুটো সমাজ বা দুটো মানুষের মধ্যেই এই একটা কমন গ্রাউন্ড দরকার, একটা কমন স্টেট দরকার, দুজনকে সেখানে পার্টিসিপেট করতে হবে। কিন্তু ভায়োলেন্সের জন্য দুজনের পার্টিসিপেশনের দরকার নেই, কোনো একজন মানুষের পার্টিসিপেশনই যথেষ্ট। অর্থাৎ রাস্তা দিয়ে কোনো একজন মানুষ, অর্থাৎ 10 জন মানুষ যাচ্ছে, কিন্তু হয়তো আমার মনে হলো আমি গিয়ে দুর্দান্ত দেখে মারতে শুরু করে দেবো, কোনো প্রয়োজন নেই কেন মারছি, কী কারণে, হোয়াট এভার, দে ডোন্ট বিলিভ মাই গড, অথবা দে জাস্ট মানে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিতে বিলং করে অ্যান্ড সো অন, মানে তাদের খাবার পছন্দ না, তাদের ড্রেস পছন্দ না, বা তারা যেরকমভাবে হেঁটে যাচ্ছে ওটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে আছে, সেটা আমার পছন্দ নেই, তাই তাদেরকে মারতে শুরু করে দিলাম। ভায়োলেন্সের জন্য দুটো সাইডের দরকার নেই, মানে জাস্ট কোনো একটা সাইড, কোনো একটা পোর্শন সে যদি চায়, তাহলে সে পুরো সিস্টেমটাকে, পুরো মানে একটা সমাজকে সে ডিস্ট্রয় করে দিতে পারে। এই কোনো একজন মানুষের মাথায় একটা ভাইরাস থাকলে, ভায়োলেন্স সম্পর্কে একটা কোনো সাইকোলজিক্যাল একটা ট্রমা থাকলে, সেখান থেকে ভায়োলেন্স উঠে আসতে পারে একটা পুরো সমাজে। তার উদাহরণ হচ্ছে হিটলার, এবং মানে ফর এক্সাম্পল দেয়ার আর লটস অফ এক্সাম্পল ইন হিস্ট্রি। তো এরকম ভায়োলেন্স সেটা সবসময় ওয়ান সাইডেড এনাফ, মানে একজন মানুষ চাইলে ভায়োলেন্স করতে পারে, একটা সমাজ বা একটা জাতি বা একটা গোষ্ঠী চাইলেই করতে পারে। কিন্তু যখন মানে পিসফুল সিচুয়েশন আমাদেরকে মেনটেন করতে হবে, তখন বোথ সাইড বা অল দ্য সাইডস শুড রেসপন্সিবল, তাদের প্রত্যেককে রেসপন্সিবিলিটিস নিতে হবে। তো ভায়োলেন্সের এই যে কন্ডিশন, এখান থেকে আমরা এটা বুঝতে পারি মানে দ্য বার্ডেন অফ দ্য ইগনোরেন্ট ইজ অন দ্য ওয়াইজ। অর্থাৎ অনেকগুলো জ্ঞানী মানুষের উপরে সেই বার্ডেনটা চলে আসে, যারা বুঝতে চায় না, যারা জানতে চায় না। অর্থাৎ ফর এক্সাম্পল, ধরো যাক আমরা কোনো একটা সমাজে থাকি, এটা ধরো একটা ফ্ল্যাটে থাকি, একটা কমপ্লেক্সে থাকি, সেখানে কোনো একজন মানুষ সে ভাবলো কি যে সে কোভিড-19 ভ্যাকসিন নেবে না, ঠিক আছে, তার ইচ্ছা হচ্ছে সে নেবে না, কিন্তু তার সেই অ্যাকশন, তার সেই কাজ, সেটা কিন্তু শুধুমাত্র তার জীবনকে প্রভাবিত করবে এমনটা নয়। তার সেই ভ্যাকসিন না নেওয়ার ফলে আমাদের বাকি যারা আছে ওই সমাজের মধ্যে, ওই কমপ্লেক্সের মধ্যে, ওই বিল্ডিংয়ের মধ্যে, তাদের সবার জীবনকে মানে ইনফ্লুয়েন্স করবে। তাদের সবাইকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাদের সবাইকে মানে ইভেন যদি তারা ভ্যাকসিন নিয়েও থাকে, ভ্যাকসিন নেওয়ার আগে পর্যন্ত তাদের সবাইকে কি ডিস্টেন্স মেনটেন করতে হবে, তাদের সবাইকে মানে কি বলবো, তারা একটা ডিস্টেন্স শুধু মেনটেন করে না, তাদেরকে তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে যেতে হবে, অথবা সেই মানুষটা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার টেক কেয়ার করতে হবে, বা তার মৃত্যুর জন্য বা তার যে প্রবলেমসগুলো সেটা হচ্ছে মানে বাকি অন্যদের উপরে এফেক্ট ক্রিয়েট করবে। দেখা গেল সে অসুস্থ হলো এবং সে হয়তো দেখা গেল কোনো একটা হসপিটালে ভর্তি হলো,
তাহলে সেই যে বেডটা সেটা যেটা আর কি তার দ্বারা প্রিজার্ভ হয়ে আছে, যে বেডে সে ভর্তি আছে, যে ডাক্তার থেকে চিকিৎসা করছে, সেই সময় ডাক্তার অন্য কাউকে চিকিৎসা করতে পারতো যার অ্যাকচুয়ালি মানে চিকিৎসার দরকার, কিন্তু যেহেতু সে ভ্যাকসিন নেয়নি তাই সে অসুস্থ হয়ে পড়েছে, এবং তার অসুস্থ হওয়ার কারণে তার ফ্যামিলি মেম্বারদের প্রবলেম হতে শুরু করবে, তাদেরকে মানে অ্যান্ড সো অন। তাহলে একজন মানুষের একটা ডিসিশন অন্যান্য মানুষের উপরে প্রভাবিত করতে পারে। তার ইগনোরেন্সটা, কোনো একজন মানুষের ইগনোরেন্স অন্যদের যারা ওয়াইস, যারা বোঝে, যাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, তাদের জীবনকেও ডিস্টারবেন্সে ফেলে দিতে পারে। কিন্তু এটা হচ্ছে একটা হেল্পলেস সিচুয়েশন, একটা ডেড ব্লক, যেখানে আমরা চাইলেও এই জিনিসটাকে কভার আপ করতে পারবো না, কিন্তু আমাদেরকে কনস্ট্যান্টলি ট্রাই করে যেতে হবে, কনস্ট্যান্টলি আমাদেরকে বলতে থাকতে হবে, আমাদেরকে করতে থাকতে হবে যে মানে আমাদের সবার পিসফুল হওয়া দরকার। এই ন্যারেটিভটা বা এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের ডায়ালগ বা এই ধরনের ডিসকাশন, সেটাকে আমাদেরকে বারবার করে রিপিট করতে হবে, স্ট্যাবলিশ করতে হবে। যে বুঝতে চায় না তাদেরকেও বলতে থাকতে হবে, কোনো একটা সময় গিয়ে তাদের যে মেন্টাল যে লেয়ারটা আছে সেটা ব্রেক করে, সেটা ভেঙে তার মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে। এবং এটাই হচ্ছে কি হিস্টোরিক্যাল স্ট্রাগল অফ হিউম্যান সিভিলাইজেশন। বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আজকে আমরা ভায়োলেন্স নিয়ে আলোচনা করলাম, যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকের মানে এখন পৃথিবীটা এমন সিচুয়েশনে আছে যে ভায়োলেন্স দিনের পর দিন বাড়ছে, এবং ইন ফিউচার হয়তো ভায়োলেন্স একটু বাড়তে পারে, যদিও আমরা সব থেকে পিসফুল এরাতে বেঁচে আছি। তারপরেও হিউম্যান হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে পুরো হিস্ট্রির মধ্যে এখন লাস্ট 30 বা 40 বছরে এটা সব থেকে এমন একটা এরা যেখানে যুদ্ধ বা মানে মার্ডার, ক্রাইম, টেরোরিজম এগুলো অনেক অনেক কম হচ্ছে। এর আগের এরাগুলোতে সবসময় আরও অনেক বেশি পরিমাণে হতো, অনেক বেশি টর্চার হতো মানুষের মধ্যে। ঠিক আছে, আমরা সব থেকে পিসফুল এরাতে বেঁচে আছি, যদিও সেটা আমাদের উই শুড নট টেক ইট ফর গ্রান্টেড। মানে এটা যে কোনো মুহূর্তেই মানে আবার নতুন যুদ্ধ লেগে যেতে পারে, নতুন কিছু প্রবলেম শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদেরকে এটা সবসময় টেক ইট ফর গ্রান্টেড করা উচিত না। সবসময় আমাদেরকে কনস্ট্যান্টলি ওই ন্যারেটিভটাকে তৈরি করতে থাকতে হবে, সবসময় বলতে থাকতে হবে সবাইকে যে আমরা যেন সবাই একসঙ্গে মানে পিসফুল একটা সিচুয়েশন মেনটেন করি সোসাইটির মধ্যে, কালচার্সের মধ্যে, মানে বিভিন্ন ন্যাশনালিটিসের মধ্যে, বিভিন্ন জেন্ডারের মধ্যে, মানে পুয়ার ক্লাস এবং যারা রিচ ফ্যামিলিতে বিলং করে তাদের মধ্যে, সবার মধ্যে। ওকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নিচে কমেন্ট সেকশনে আমাকে লিখে অবশ্যই জানাও তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে। যারা পুরো ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তারা অবশ্যই লিখে জানাবেন তোমাদের এই যে 8টা বা 9টা পয়েন্ট আমি যে ডিসকাস করলাম তার মধ্যে কোন পয়েন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই লিখে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।